This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে বিপন্ন মানবাধিকার, হিন্দুদের ওপর অব্যাহত হামলা আর সেই সঙ্গে চলছে হিন্দু নিধন। ৬,৬৫৩টি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে। বিস্ফোরক দাবি বাংলাদেশের জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি জেনেছি যে ৬,৬৫৩টা ঘটনা ঘটেছে। আমি ফ্যাক্ট ফাইন্ডার, মানবাধিকার বাংলাদেশ মাইনরিটি ওয়াচের আমি সভাপতি, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি ওয়াচের আমি একজন প্রতিষ্ঠাতা। সেই হিসাবে আমি যতটুকু জানি যে এটা একটা মানবাধিকার বিবর্জিত একটা কাজ হয়েছে। এবার আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারি চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষের। সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে হামলা যদি বাংলাদেশের আদালতে না শোনে তাহলে আন্তর্জাতিক আদালতে যাব, জানালেন রবীন্দ্র ঘোষ। এই পেন্ডিং পিটিশনটা আমরা এটা রোম ইনস্টিটিউট অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেখানে একটা ফাইল করেছি। এখানে আর্টিকেলে পরিষ্কার লেখা আছে যদি সরকার বা স্টেট কোনো বিচার না করে তাহলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমরা যেতে পারি। আই হ্যাভ গট রাইট। এইটাও ফাইল করে আমরা বসে আছি। আমরা ছাড়বো না এটা বলেছি এই কারণে, কারণ তুমি যখন আমাদের কোনো বিচার করবে না মাইনরিটিদের, তাহলে আমরা উইল হ্যাভ টু গো টু দ্য হায়ার কোর্ট। দ্যাট ইজ একমাত্র হায়ার কোর্ট আমার ইন্টারন্যাশনাল কোর্ট। এই কোর্টে আমাদের ফাইল করা আছে। হিন্দুদের যে সামান্যতম মানুষ হয়ে নাগরিক হিসেবে একটা স্বাধীন রাষ্ট্রে বেঁচে থাকবার অধিকার, সেটা পর্যন্ত বাংলাদেশে নেই। না সেখানে সাধারণ মানুষ, না সেখানকার হিন্দু মহিলাদের, না হিন্দু ছাত্রছাত্রীদের, না সেখানকার কোনো সন্ত সাধু মঠ আশ্রম। ফলে বাংলাদেশের অবস্থা অত্যন্ত শোচনীয়। ত্রাসের বাংলাদেশে গভীর রাতে সচিবালয়ে আগুন। মধ্যরাত 2:52 ঢাকার সেগুন বাগিচায় সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগতে দেখা যায়। চক্রান্তের আশঙ্কা বাংলাদেশের বিরোধী দলগুলির। সচিবালয়ের 7 নম্বর ভবনের নথি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। জেলছুট বন্দীদের তথ্য লোপাটেই কি আগুন, নাকি আগুন লাগানোর পিছনে অন্য কোনো চক্রান্ত? দমকলের 19টি ইঞ্জিন 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আর জঙ্গি অনুপ্রবেশের আবহেই দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি ঘিরে নয়া বিতর্ক। পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ তোপ দিলীপের। শুভেন্দু অধিকারীর পর এবার দিলীপ ঘোষের নিশানায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিশ্বের সমস্ত মুসলিম মৌলবাদী আতঙ্কবাদী সংগঠন হয় নিজেদের নামে এখানে মলিকুল খুলেছে, নাহলে এর একটা আলাদা বাংলার নাম দিয়ে আলাদা তাদের ব্রাঞ্চ খুলে এখানে রিক্রুটমেন্টও করছে, ট্রেনিংও করছে এবং নাশকতাও করছে, এবং এইখান থেকে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে যাচ্ছে। সেজন্য আজকে পশ্চিমবঙ্গটা কাশ্মীরের মতো অবস্থা, কাশ্মীরের চেয়ে খারাপ অবস্থা। কাশ্মীর তো শুধরে গেছে, পশ্চিমবঙ্গ কী করে শুধরাবে, এই প্রশ্নের সামনে আজকে আমরা দাঁড়িয়ে আছি। তো ঘুমোচ্ছে পশ্চিমবঙ্গের সরকার, ঘুমোচ্ছে পশ্চিমবঙ্গের ইন্টেলিজেন্স, সমানভাবে দিল্লির ইন্টেলিজেন্সও ঘুমাচ্ছে। তাদের যৌথ ইন্টেলিজেন্স হচ্ছে কিনা আমরা জানি না। এই পশ্চিমবঙ্গে এত জঙ্গিরা এখানে নিরাপদ আশ্রয় থাকে, তাদের কাগজপত্র তৈরি করে দেওয়া হয়। কেন্দ্রীয় নেতারা যেসব কথাবার্তা বলছে মাথা খারাপের প্রকাশ লক্ষ্য পাওয়া যাচ্ছে। অমিত শাহ আম্বেদকরকে নিয়ে যা বলেছেন, মোদী অর্থনীতি নিয়ে যা বলছেন, এসব পাগলের প্রলাপ। তো তাদেরই একটা অনুগামী দল পশ্চিমবঙ্গে, যাদের মূল লক্ষ্য হচ্ছে ধর্মীয় বিভাজন তৈরি করা, তারা তাই পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গে তুলনা করছে। এর জন্য দায়ী অবশ্য মমতা, তিনি এদের তোল্লা দিয়েছেন। নজর রাখবো পরে খবরে। তিলোত্তমা কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার আঁটো নিরাপত্তা দিল্লি এমসে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতন হাসপাতালের ভিতরে এবং বাইরে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়। হাসপাতালের নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে এআই প্রযুক্তি। বৈধ কাগজ ছাড়া প্রবেশ করা যাবে না হাসপাতালের কোনো ওয়ার্ডে। শিশু এবং স্ত্রীরোগ বিভাগে সম্পূর্ণ নিষিদ্ধ পুরুষদের প্রবেশ। আই কার্ড স্ক্যান করে ভিতরে ঢুকতে পারবেন চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মচারী সহ অন্যান্য আধিকারিকরা। প্রত্যেকে গেটে থাকবে প্রশিক্ষিত বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী। সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা ক্যাম্পাস। রাতে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে বা হস্টেলে যাতায়াতের জন্য চালু হলো ব্যাটারি চালিত গাড়ি।
নাইট ডিউটিতে থাকা ডাক্তার, নার্স, হাসপাতাল কর্মীদের জন্য আগেই আলাদা ঘর ছিল, তবে আরও আধুনিকতার ছোঁয়া লাগলো সেই রেসিডেন্স ডক্টরস রুমে। কেমন হয়েছে সেই ডিউটি রুম ঘুরে দেখলো TV9 বাংলা। আরজিকর পরবর্তী ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আর এইমস এমন একটি ইনস্টিটিউশন, তারা যে পদক্ষেপ নেয় সারা দেশে প্রত্যেকটা হাসপাতালে সেই পদক্ষেপ আগামী দিনে বাস্তবায়ন হয় ধীরে ধীরে। এইমসে এই মুহূর্তে যে পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছিল ঠিক সেইভাবে রেসিডেন্ট ডক্টরস রুম এখানে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এই রুম প্রথম থেকেই রয়েছে, এবং যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যে ছবি আমরা এই রেসিডেন্ট ডক্টরস রুমে দেখতে পাচ্ছি, এই রুম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং এর ভেতরে বেশ কয়েকটি বিছানা রয়েছে। অর্থাৎ এখানে হাসপাতালের চিকিৎসকরা তারা এখানে বিশ্রাম নিতে পারেন, এবং মূলত মহিলা চিকিৎসকরা তারাই এই জায়গা ব্যবহার করেন, এখানে তারা পড়াশুনো করেন এবং এই জায়গার দরজা সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ঘরের ঠিক বাইরে একেবারে প্রত্যেকটা জায়গায় স্ট্র্যাটেজিক লোকেশনে সিসিটিভি রয়েছে, এবং তার পাশাপাশি এই ওয়ার্ডে ঢুকতে গেলেও গার্ড রয়েছে, এবং তার পাশাপাশি রয়েছে কিউআর কোড। এখানে প্রতি মুহূর্তে এখানে স্ক্যান করে ঢুকতে হবে, অর্থাৎ বাইরের কেউ যাতে এখানে ঢুকতে না পারে। একদিকে যেমন নিরাপত্তা রক্ষীরা দেখবেন, তার পাশাপাশি গেটে প্রতি মুহূর্তে নিজের আই কার্ড টাচ করে তবেই এই ভেতরে ঢোকা যাবে। We usually do not face any safety issues as of now in AIIMS, but yes, security has been upgraded. More security personnel have been there. More CCTVs have been installed. More emergency numbers have been given to us, and transportation facility has also been given to us for commuting to and fro from emergency. So that is a very good thing. We have made it very definitely safe place. It was a safe place, AIIMS, unlike the other institutions. हम लोग का अब नया ब्लॉक इमरजेंसी से दूर स्थित है, तो उसको कवर करने के लिए हमने एक्स्ट्रा स्टेप अप किया है। और हम जब जाते हैं रात में, जब हमारे रेजिडेंट, उनके समय सिक्योरिटी गार्ड्स भी प्रोवाइड करते हैं, जिससे कि दे आर मोर विजिल एंड मोर कवर दैट वी गेट। প্রায় 250 একর এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দিল্লির এইমস ক্যাম্পাস। এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে যাওয়ার ক্ষেত্রে রাতের অন্ধকারে চলাফেরা করতে হয়, এবং সেই সময় হাসপাতাল চত্বরের অধিকাংশ জায়গা সম্পূর্ণভাবে ফাঁকা থাকে। আরজিকরের ঘটনার পর এইমসের অভ্যন্তরে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের চলাফেরার জন্য এই ধরনের শাটেল সার্ভিস শুরু হয়েছে। Whatever lacune was there has now been covered. The main lacune which was there was the females going, or the duty doctors going to the emergency in the night, because it's now a long way off. So the hospital is now employed 24/7 e-vehicles. There are e-cars which the drivers are there, and they take them there and bring them back. হাসপাতাল চত্বরের কোনো জায়গাতেই নিরাপত্তা রক্ষীদের ব্যতীত বা তাদের নজর এড়িয়ে যাতায়াত করা একেবারেই সম্ভব নয়। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিসিটিভি, যাতে প্রতি মুহূর্তে মনিটরিং হচ্ছে সাধারণ মানুষ বা বাইরে থেকে যারা আসছেন তারা কোথায় কখন কোন দিকে যাচ্ছেন। এই এইমসের ব্যবস্থাপনা আগামী দিনে দেশের অন্যান্য প্রান্তে বাস্তবায়ন করাই এই মুহূর্তে সবথেকে বড় লক্ষ্য হাসপাতাল এবং তার পাশাপাশি দেশের সরকারেরও। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। দেখলেন তো, দিল্লি এইমসে ভোল বদল সম্পূর্ণ হয়েছে। আচ্ছা, আমাদের শহরের আরজিকরের কি হাল তাও খতিয়ে দেখলো TV9 বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশে চিকিৎসকদের যথাযথ রেস্টরুম তৈরির জন্য রূপরেখা তৈরি করে ন্যাশনাল টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সের সুপারিশে ঝাঁ চকচকে পরিকাঠামো দিল্লি এইমসে, কিন্তু ঘটনার এপিসেন্টার তার ছবিটা কি বদলালো? 71টি বিশ্রামাগার, 82টি শৌচাগার সংস্কারের প্রস্তাব ছিল আরজিকর কর্তৃপক্ষের। ছবি বলছে 5 মাস পর একাধিক বিভাগের রেস্টরুম, শৌচাগারে মেরামতি হয়েছে, তবে সংস্কার হয়নি। ইএনটি বিভাগের শৌচাগারের সামগ্রী ভাঙা, দেওয়াল এখনও নোংরা। রেস্টরুম মেরামতি হলেও দিল্লির মতন হয়নি। স্ত্রীরোগ মেডিসিন বিভাগের শৌচাগার, রেস্টরুমেরও কোনো মানোন্নয়ন হয়নি বলেই অভিযোগ। চিকিৎসকদের অনকল রুমের বাইরে বসানো হয়েছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, সেই নতুন প্রযুক্তিও এখনও শুরুই করা সম্ভব হয়নি। সংস্কারের জন্য আরজিকরের স্থানাভাব রয়েছে। কাজ যা হয়েছে তাতে ক্ষেত্র বিশেষে দিল্লির থেকে কোনো অংশে কমও নাকি হয়নি। আরজিকর মেডিকেল কলেজ, সেখানে কি ছবি 5 মাস পর? এখানকার চিকিৎসকেরা জানাচ্ছেন যে ইএনটির যে শৌচাগার, যে অনকল ডিউটি রুম রয়েছে, সেই জায়গাগুলিতে ছিটকিনি নতুন লাগানো হয়েছে। সেখানে কিছু জায়গায় কিছু পরিষ্কার হয়েছে, তা এক কথায় মেরামতি বলা চলে, কিন্তু কোনোভাবেই সংস্কার শব্দবন্ধ সেই কাজের সঙ্গে যায় না। প্রলেপ, তাও সব জায়গায় প্রলেপ লাগানো পর্যন্ত হয়নি। জাস্ট আই ওয়াশের জন্য কোথাও একটা দরজা, কোথাও একটা আপনার
ছিটকানি এইসব লাগানো হয়েছে। এই দরজা একটা রেস্ট রুম, একটা ওয়াশরুম, একটা ডাক্তারদের জন্য প্রপার থাকলে সেটার এফেক্ট মানুষ কিভাবে পাবে, কোন অ্যাঙ্গেলে পাবে, সেটা যতদিন না মানুষ বুঝবে ততদিন এগুলো 1:1 রয়ে যাবে। কাজ হয়েছে, কিছুটা হচ্ছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে পুরো কি এখনো মানে প্রোগ্রেসিং ওয়েতে আছে। যে যতই বলুক আপনি দিল্লি এইমসের মতো পশ্চিমবঙ্গের এই সমস্ত মেডিকেল কলেজ হয়ে যাবে, এটা একদিন দুদিনে সম্ভব নয়। ইএনটির পাশাপাশি গাইনি, মেডিসিন, সেখানেও রেস্ট রুম, শৌচাগার, সেগুলি সংস্কারের ক্ষেত্রে তথৈবচ অবস্থা। এখানটায় এসওসি বা সিন অফ ক্রাইম বলে সিবিআই চিহ্নিত করেছিল। সেমিনার রুমের আশেপাশের জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গার আমাদের 95% কাজ শেষ হয়ে গেছে। রেস্টরুম এখন ইউজও হচ্ছে, এবং যেটা আরজি করের নতুন খবর, প্রত্যেকটা রেস্টরুমের বাইরে যে দরজা আছে তাতে ম্যাক্সিমাম দরজায় আমরা একটা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম করেছি। আরজি করের সঙ্গে শুধু 3টি অ্যানেক্স আছে, কিন্তু আরজি করের নিজস্ব ল্যান্ড, কোনো পার্কিং ল্যান্ড বা কোনো নতুন করে রেস্টরুম বা নতুন করে টয়লেটস করার মতন অবস্থা খুবই সংকীর্ণ। কিন্তু আরজি করও আমি বলবো যে পুরোটা হয়ে যাওয়ার পর যদি না অতটা ভালো না হলো, মোটামুটি আমরা বলতে পারি উই ক্যান বি অলমোস্ট অ্যাট পার উইথ দ্যাট অফ দিল্লি এইমস। বেশ কিছু জায়গায় যে শৌচাগার এখনো ভাঙা রয়েছে সেটাও তারা মেনে নিয়েছেন। তারা সে বিষয়ে দ্রুত পদক্ষেপ করবেন এমনটাই আশ্বাস দিচ্ছেন। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।